আচ্ছা, এখন রিগ্রেশনের টাইপ জানবো আমরা। রিগ্রেশনের টাইপ হলো প্রথমে, যদি আমরা ভ্যারিয়েবলের আকারে যে কতটা ভ্যারিয়েবল আছে সেই অনুযায়ী প্রকার সিম্পল আর মাল্টিভেলের দুইটার বেশি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। আমি এখানে জাস্ট কয়েকটা নাম দিছি, লিনিয়ার, লজিস্টিক, প্রবিট, টবিট, এগুলো। তারপর আছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল, y ইকাল টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স প্লাস ইটা, এটা হলো মডেল। এই মডেলটা মনে রাখতে হবে। এখানে y হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, বি জিরো, বিটা জিরো হলো তোমার ইন্টারসেপ্ট, বুঝাবো ইন্টারসেপ্ট কি জিনিস। বিটা ওয়ান হলো রেট বা রিগ্রেশন কোএফিসিয়েন্ট বা স্লোপ। আর লাস্টে আছে ইটা, এটা হলো ইরর। কারণ আমরা বলছিলাম স্ট্যাটিস্টিক্স ইররের সাথে কথা বলে, যে ইরর আছে বা ইরর কনসিডার করে। কিন্তু যখন আমি ইকুয়েশনটা করব, আমি যেহেতু ইরর এস্টিমেট করতে পারবো না, ইরর কি মানে, ইররটা কেমন হবে, কি ভ্যালু হবে, এটা তো আমরা এস্টিমেট করতে পারি না। এর জন্য যখন ইকুয়েশন লিখি তখন আমরা ইররটা বাদ দিয়ে লিখি। আচ্ছা, এখন যদি আমি এটাকে এস্টিমেট করি, ওয়াইটা ওয়াই হ্যাট হয়ে যাবে, বিটা জিরোটা বি জিরো হয়ে যাবে, আর বিটা ওয়ানটা বি ওয়ান হয়ে যাবে। লিস্ট স্কোয়ার ক্রাইটেরিয়া কি জিনিস? মিনিমাম অফ ওয়াই আই মাইনাস ওয়াই আই হ্যাট। ওয়াই আই হলো তোমার অরিজিনাল ওয়াই এর ভ্যালু, আর ওয়াই আই হ্যাট হলো এস্টিমেটেড ভ্যালু। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে ওয়াই আইটা কি, ধরো আমি এস্টিমেট করলাম, আহ, গত বছর এস্টিমেট করছি এই বছরে ধান প্রোডাকশন কেমন হবে। এখন এই বছর শেষ হয়ে গেলে তো আমি এই বছরের ধান প্রোডাকশনটা পাবো। আমি একটা এস্টিমেট, দুটার যে পার্থক্য সেটা স্কোয়ার নেয়। এই জাস্ট প্যারামিটার এস্টিমেশন, কিন্তু প্যারামিটার এস্টিমেশনের প্রসিডিউরটা অনেক বড়, যেটা তোমাদের আসলে না জানার অতটা প্রয়োজন নেই। আমি যেহেতু স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, আমার এগুলো শিখতে হয়েছে। আচ্ছা, লিস্ট স্কোয়ার মেথড ইউজ করে বি ওয়ান সমান সমান এক্স আই ওয়াই আই অফ এক্স সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই এন। এনটা ডিভাইডেড হচ্ছে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তারপর হলো সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এটা একটু লেখো। আর নিচে দেখো ওয়াই ইন্টারসেপ্ট অথবা কনস্ট্যান্ট, এইটার সূত্র দেওয়া আছে। বি জিরো সমান সমান ওয়াই হ্যাট, সরি ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার। এক্স বার আর ওয়াই বার মানে কিন্তু মিন। এই দুইটা ইকুয়েশন একটু লেখো।
লেখা হয়েছে? জি ম্যাম। আমি শুনতে পাচ্ছি না। জি ম্যাম, শুরু করুন। আচ্ছা, এখানে এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মান, ওয়াই হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মান। আর অলরেডি আমরা জানি এক্স ওয়াই কেমনে বের করতে হবে, সামেশন অফ এক্স কেমনে বের করতে হবে, সামেশন অফ ওয়াই কেমনে বের করতে হবে। ঠিক আছে, আর এন হলো নাম্বার অফ অবজারভেশন। আর নিচে ইন্টারসেপ্ট যেটা বলতেছি, তোমরা ইন্টারসেপ্ট হলো কোনো কিছুর ভ্যারিয়েবল, কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মান। ধরো আমাদের এই নিচেরটা ছিল তোমার ইকুয়েশন, এখন এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স। এখানে বি এ ওয়ান এর মান যদি জিরো হয়, ঠিক আছে, তাহলে এই অংশটা বাদ পড়ে যাবে না? পড়বে কিনা? জিরোর সাথে এক্স গুণ করলে তো বাদই পড়বে, এক্স এর মান যাই হোক, তাই না? জি ম্যাম। তাহলে শুধু বি জিরো থাকবে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না থাকলেও বাই ভ্যারিয়েবলের মান যেটা হবে সেটা হলো কনস্ট্যান্ট বা ইন্টারসেপ্ট। কিভাবে বুঝাই? ধরো তোমরা সবাই স্টুডেন্ট, তোমাদের কোনো ইনকাম নাই, বাট তোমাদের কি খরচ নাই? আমরা কি বলছিলাম, খরচ ইনকামের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু স্টুডেন্টের কি কোনো ইনকাম আছে? না ম্যাম। তাও তো তোমাদের একটা খরচ আছে না? তোমাদের খেতে হয়, কোথাও ঘুমাইতে হয়, ট্রান্সপোর্টেশন লাগে। তাইলে ইনকাম তোমার জিরো, তাও তো তোমার একটা খরচ আছে, এক্সপেন্ডিচার, সেটাই হলো তোমার বি জিরো। আবার মনে করো একটা কারখানা বন্ধ হয়ে গেছে বা বন্ধ আছে, ধরো শ্রমিকরা স্ট্রাইক করছে, তারপরও কারখানার একটা খরচ আছে না? ধরো মেশিন গুলো মাঝে মধ্যে চালাতে হয়, গার্ড কারখানাটাকে পাহারা দেয়, তাই না? তাদেরকে তো দিতে হয় না টাকা, তাও তো একটা খরচ আছে না, কস্ট। সেটাই হলো তোমার বি জিরো। বুঝা গেল? জি ম্যাম। এই মান হবে। এখন এই ইকুয়েশনটা একটু ভালো করে খেয়াল করো। ধরো তোমরা সরল রেখার ইকুয়েশন পড়ছো না? তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, মনে আছে? হুম। আচ্ছা দেখো, এই বি জিরো কে যদি আমি সি বলি আর বি ওয়ান কে যদি এম বলি, তাহলে এটা কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সূত্র না? জি ম্যাম। আচ্ছা, কেন আমি কিন্তু বারবার বলতেছিলাম যে এটা একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন, যেটা একটা স্ট্রেট লাইন হবে, বলতেছিলাম না? স্ট্রেট লাইনের ফর্মুলাই তো হবে। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন তাহলে আমাকে বি ওয়ান আর বি জিরোর মান বের করা শিখতে হবে। তাহলে এখানে ওই যে আমি আগের যে অঙ্কটা করছিলাম সেই ভ্যালুটাই নিয়ে আসছি তোমার কোরিলেশনের। তো এখানে দেখো সামেশন অফ এক্স আছে, সামেশন অফ ওয়াই আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে, সামেশন অফ এক্স স্কোয়ার এর মান দেওয়া আছে। এখন তোমরা বি ওয়ান আর বি জিরোর মান বের করো। ওইখানে এক্স, হ্যাঁ এক্স বার আর ওয়াই বার কেমনে বের করবা? এই সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই এন, ঠিক আছে? মানে 443, এন কত, 10 না? 443 ভাগ এন। তো প্রথমে বি ওয়ান বের করো, মানগুলো বসাও, আর বি জিরো বের করো। দেখো আহ এটা শেষ হলে আমাকে বলবা, আমি পরের স্লাইড ওপেন করে দেবো, তোমরা দেখবা যে তোমাদের অ্যান্সার মিলছে কিনা, ঠিক আছে? জি।
হয়েছে? হয়েছে? হ্যালো? B1 বের করেছে। আচ্ছা, বিমানের মান কত আসছে? 0.466। না, ভুল হয়েছে। দেখো বিমানের মান কত, দেখো কোথায় ভুল করছো, দেখছো? জি ম্যাম। ঠিক করো। আর B0 মানও নিজে বের করো, এটা দেখে দেখে কপি করে দিও না। ম্যাম ঠিক করেছি। আচ্ছা শুনো, সেটা হলো গিয়ে এই যে আমি এইখানে এই ধরনের ম্যাথসে মাস্ট তোমাকে অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে? অ্যান্সার যদি না লিখো তাহলে 50% মার্ক এমনি কাটা যাবে, কারণ তুমি এই B1 B0 বললা। যে স্ট্যাটিস্টিক্স বুঝে না সে কি বুঝবে B1 B0 মানে কি, ঠিক না? এখন দেখো কোয়েশ্চেন কি ছিল, বলছিল যদি তোমার নাম্বার অফ সেলস কল 86 হয় তাহলে প্রোডাক্ট সোল্ডের অ্যামাউন্টটা কত হবে। তাহলে দেখো এখানে 86, এক্স এর মান যদি 86 বসাই তাহলে একটা মান পাবো না? তাহলে B1 আর B0 মান পেয়ে গেল।
হ্যালো, হ্যালো। আচ্ছা, আমার কথা কি শোনা জি যাচ্ছে ম্যাম, না? শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, এখানে বি1 আর বি0 মান আমি পেয়ে গেছি। তাহলে আমি যদি এখানে এক্স এর মান বসাই, তাহলে আমি একটা মান পাবো। তো এক্স এর মান 86 বলছিল আমাকে, তাই 86 বসে আমি মান পেলাম। এখন অ্যান্সার তোমাকে মাস্ট লিখতে হবে, নাহলে 50% মার্ক কাটা যাবে। অ্যান্সার বা কমেন্ট বলে এটাকে। তো রিগ্রেশন ইন্টারসেপ্ট হলো 22.85, which is equivalent to 23. The product cannot be fraction number, এটা তো আমরা জানি। এখানে বলছে তোমার যদি কোনো সেলস কল মেড না করি, তাও 23টা, আহ, মানে 22.85টা প্রোডাক্ট সোল হবে। এখন ফ্র্যাকশন নাম্বারে কি তুমি প্রোডাক্ট সোল করতে পারবা? না ম্যাম। তার জন্য এটাকে আমি 23 ধরছি। এখানে যদি ল্যান্ডের পরিমাণ হইতো তাহলে কি সেটা তো আবার ফ্র্যাকশন হইতে পারতো, তাই না? জি ম্যাম। সেটা একটু মাথায় রেখো। আর স্লোপ বলছি 0.244। ইন্টারসেক্ট এস্টিমেটেড ভ্যালু অফ নো সেলস কল মেড ইজ জিরো, নাম্বার অফ সেলস কল মেড ইজ জিরো, মানে হলো কোনো সেলস কল করি নাই, তারপরও 23টা প্রোডাক্ট সোল হবে। আর স্লোপ তোমাকে বোঝায় প্রোডাক্ট সোলটা ইনক্রিজ করবে তোমার 0.244 রেটে। মানে তুমি যদি এক করে ভ্যালু বাড়াও এক্স এর, তাইলে তোমার প্রোডাক্ট সোল ইনক্রিজ করবে, মানে তুমি একটা করে কল বাড়াইলে তোমার প্রোডাক্ট সোলটা 0.244 হারে বাড়বে। ঠিক আছে। এখন বিষয়টা হলো এইখানে প্লাসে চিহ্ন আসছে, তোমার ক্যালকুলেশনটা প্লাসে আসছে তাই ইনক্রিজ বলতেছিল, ক্যালকুলেশনটা যদি মাইনাসে আসতো তাহলে কি বলতাম? ডিক্রিজ। ডিক্রিজ বলতাম। ঠিক আছে। আর এখানে সেম ভাবে 86 প্রোডাক্ট সোল হলে কয়টা, এটাকে মানে 86 সেলস কল মেড হলে কয়টা প্রোডাক্ট সোল হবে সেটা দিছি। এখন কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। The coefficient of determination হলো the proportion of total variation in dependent variable y that is explained or accommodated for by the variation in the independent variable. তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যারিয়েশনটা ওয়াই ভ্যারিয়েবল মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যারিয়েশনের কতটুকুকে প্রকাশ করে এটা। আচ্ছা, আমি আনাস মনে হয় আসছে, আমি বলে দিচ্ছি, আমি 2-3 দিনের মধ্যে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। দুইটা অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি 10-10 করে, ঠিক আছে? সেটা 18 তারিখের মধ্যে তোমরা জমা দিবা। ও ম্যাম, ওইটা কি অ্যাসেসমেন্ট? হ্যাঁ, এটা অ্যাসেসমেন্ট। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওটা ইয়ে না কিন্তু 20 ফাইন। মার্কের। সো বুঝে শুনে ভালো করে দিও। কেউ কারোটা কপি কইরো না। যদি কেউ কারো প্রবলেমে পড়ে একজনের কাছ থেকে আরেকটু হেল্প নিও, কিন্তু একদম কেমনে অঙ্ক করছিস দেখাই দে এভাবে বলে কপি করো না, ঠিক আছে? আর কি ওইটাই আমাদের ফাইনাল না ম্যাম? ওইটা তোমাদের ফার্স্ট পার্ট, ফাইনালের ফার্স্ট পার্ট। ঠিক আছে, যে অ্যাসেসমেন্ট, যেটা অ্যাসেসমেন্ট ফার্স্ট পার্ট, অ্যাসেসমেন্ট সেকেন্ড পার্ট তোমাদের 30 মার্কের পরীক্ষা হবে। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, তো অনেকে ভাইভা প্রেজেন্টেশন নিবে, আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি। ঠিক আছে, মানে যে যেটা নেওয়ার সেটা নিবে, আমি অ্যাসাইনমেন্ট নিচ্ছি। ঠিক আছে। জি ম্যাম। আর ম্যাথস গুলো ভালো করে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের ফাইনালের জন্য প্র্যাকটিস হয়ে যাবে। আর এটা মনে রাখবে, এখানে কিন্তু যেহেতু অ্যাসেসমেন্ট, সো আমি মিডের আগের ম্যাথসও দিব। ওকে। 20 মার্ক তো অনেক মার্ক, দুইটা অ্যাসাইনমেন্ট দিব। ঠিক আছে। আমি যদি 2-1 দিনের মধ্যে মন মানে না দেই, ভুলে যাই, আসলে আমার আম্মু কিনা অনেক জোরাজোরি হচ্ছে তো, সে এই হসপিটালাইজড হয়, অথবা মনে করো যে সে বাসায় এসে আবার অসুস্থ হয়ে যায়, আবার হসপিটালে নিয়ে যাচ্ছি, সিটি স্ক্যান করছি, এমআরআই করছি। এখন যেই টেস্ট দিছে ওই টেস্ট পিজি ছাড়া কোথাও ভালো হয় না, পিজিতে আবার ওই মেশিন নষ্ট। সো মনে করো যে ল্যাবাইডে করতে হইলে ল্যাবাইডে প্রতিদিন টেস্ট করায় না, ল্যাবাইডে টেস্টও পিজির মতো এত ভালো না, প্রতিদিন টেস্ট করায় না। সো খুব পেরেশানির মধ্যে দিয়ে আছে, সো আমি একটু ভুলে যেতে পারি। ঠিক আছে। সো 2-1 দিনের মধ্যে যদি আমি না দেই, প্লিজ আমাকে একটু রিমাইন্ড দিও। ঠিক আছে। আর আমি যদি দিয়ে দিই, তাহলে তো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দিব যে আমি দিয়ে দিচ্ছি। বুঝা গেল? জি জি ম্যাম। আচ্ছা, তো কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনের আর স্কোয়ার ইকুয়াল টু কোরিলেশন কোএফিসিয়েন্ট স্কোয়ার,
যদি আমি কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করি তো সেটা স্কোয়ারও আমি অ্যান্সার পাবো। আর আরেকটা কি পেতে পারি, তোমার এসএসটি সমান সমান এসএসআর প্লাস এসএসই। এটা কি জিনিস? সাম স্কোয়ার টোটাল, সাম স্কোয়ার রিগ্রেশন আর সাম স্কোয়ার এরর। এটা থেকে তোমার আর স্কোয়ারের মান বের করা যায়, সেটা হলো এসএসআর ডিভাইডেড বাই এসএসটি। এখন হলো কি তোমাদের মনে হতে পারে এগুলো কোত্থেকে আসবে, এটা একটা টেবিল দিয়ে দিবে, হ্যাঁ। আহ, এরকম টেবিল, এটাকে বলে অ্যানোভা টেবিল, ঠিক আছে। তার আগে দেখি, তার মানে আমি যেহেতু কোরিলেশনের স্কোয়ার করলে করলে কোরিলেশনের স্কোয়ার করলে যেহেতু কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনের ভ্যালু পাই, তাহলে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন থাকলে আমি কোরিলেশন পাবো না? পাবো কি না? উত্তর নাই। কোরিলেশন দেওয়া থাকলে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বের করতে পারো, তাহলে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন দেওয়া থাকলে কোরিলেশন বের করতে পারবা না? হ্যালো। জি ম্যাম, পারা যাবে। আচ্ছা, পারা যাবে। তাহলে এখানে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করার জন্য সূত্র হইল, তোমাকে প্রথমে বি ওয়ানের সাইনটা লাগবে। বি ওয়ান মানে কি, রিগ্রেশন কোএফিসিয়েন্টের সাইনটা লাগবে। সাইনটা কেন লাগবে? কারণ কোরিলেশন কি পজিটিভ নেগেটিভ যে কোনোটা হইতে পারে না? জি। আর স্কোয়ার কি কখনো নেগেটিভ হবে? এটা বলো তো তোমরা। না লাস্টে কখনো আর স্কোয়ার নেগেটিভ হবে না। কিন্তু রিগ্রেশন তো নেগেটিভ পজিটিভ যে কোনোটা হইতে পারে। এই জন্য তোমাকে বিটা ওয়ানের স্লোপের ভ্যালুটার মানটা কি পজিটিভে আছে না নেগেটিভে আছে, সেই সাইনটা বসাইতে হবে, প্লাস না মাইনাস। এরপরে রুট করবা কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন যে মানটা পাবা সেটা রুট করবে। বুঝে গেল? জি ম্যাম। এখন তো আমরা কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বের করা শিখি। এখানে দেখো একটা টেবিল দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলি, এই নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, হ্যাঁ। আগামীকাল, আগামীকাল এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আগামী সোমবার এটা আর কোরিলেশন, কোরিলেশন পড়াইছি না? আহ, তোমার কি পড়াইলাম, কন্টিনিউয়াস পড়াইছি। কন্টিনিউয়াস ধরো কোরিলেশন আর রিগ্রেশন, এই দুইটার উপর একটা সিটি দিবা, ঠিক আছে? জি ম্যাম। ক্লাস টেস্ট কি ম্যাম আগামীকাল না এর পরের সপ্তাহে? না না, পরের সপ্তাহে। আগামীকাল এটা শেষ হবে, এটা একটু থেকে যাবে, কালকে ওইটা পুরোটা শেষ হবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে হলো এরকম একটা টেবিল পাবা, এটাকে বলে অ্যানোভা টেবিল, ঠিক আছে। কোরিলেশন, না সরি, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, অ্যানোভা। আচ্ছা, এখানে দেখো সোর্সেস অফ ভ্যারিয়েশন দেওয়া আছে, রিগ্রেশন, এরর, এরর, টোটাল, ডিগ্রিজ অফ ফ্রিডম। সাম স্কোয়ারকে শর্টকাটে এসএস লেখে, আর মিন অফ স্কোয়ার এটাকে এমএস লেখে, আর এফ। আচ্ছা, এখানে দেখো ভিতরে কে, এন মাইনাস কে মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, এসএসআর, এসএসই, এসএসটি এভাবে লেখা আছে কোনটা কি জিনিস। তোমাদের যখন দেওয়া হবে তখন জাস্ট মানগুলা দেওয়া হবে, কোনটার মান মানে কি এটা স্ট্রাকচারটা দেওয়া হবে না। তোমাদের বুঝার সুবিধার্থে আমি স্ট্রাকচারটা দিছি, বুঝা গেল, যাতে তোমরা মনে রাখতে পারো। ক্লিয়ার? বুঝতে পারছি নাকি পারিনি? জি ম্যাম। জি। তাইলে এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে। কে হলো কি তোমার কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটার মান, ঠিক আছে। আর এন মাইনাস ওয়ান, এন হলো স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজ থেকে এক বিয়োগ করলে তোমার টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম হয়, ঠিক আছে। আর এন মাইনাস কে মাইনাস ওয়ান হলো তোমার ইররের ডিগ্রিজ অফ ফ্রিডম। আর এসএসআর, এসএসই, এসএসটি, এসএসআর হলো সাম স্কয়ার রিগ্রেশন, সাম স্কয়ার এরর, সাম স্কয়ার টোটাল।
এটার মানগুলো দেওয়া আছে। আর এখানে MSR বের করতে হবে তোমার SSR ডিভাইডেড বাই কে, আর MSE বের করতে হবে SSE ডিভাইডেড বাই n মাইনাস কে মাইনাস 1, আর F বের করতে হবে SSR ডিভাইডেড বাই MSR ডিভাইডেড বাই MSE। এখন বিষয় হলো তুমি দেখো, তোমাকে যদি যে কোনো 4টা ভ্যালু দিয়ে দেই, প্রথম যে 2টা কলাম আছে এখানে 4টা ভ্যালু দিয়ে দিলে পুরো টেবিলটা কমপ্লিট করতে পারবে না। দেখো প্রথম 2টা যোগ করলে লাস্টেরটা আসে, তাইলে আমি যদি লাস্টেরটার প্রথমটা দিই মাঝখানেরটা বের করতে পারবা না? ডিগ্রিজ অফ ফ্রিডম দেখো তো, বা লাস্টের 2টা দিই প্রথমটা বের করতে পারবা না? উত্তর নাই, পারবা কি না? প্রথম 2টার যোগফল হলো লাস্টেরটা, তাহলে আমি প্রথমটা আর লাস্টেরটা তোমাকে দিলে মাঝখানেরটা বের করতে পারবা, আর লাস্টের 2টা দিলে প্রথমটা বের করতে পারবা, প্রথম 2টা দিলে লাস্টেরটা বের করতে পারবা না? জি জি ম্যাম। আচ্ছা, এরপরে যদি পরেরটাও যদি দেখো, এখানেও তো 2টা দিয়ে দিলে আরেকটা বের করতে পারবা, রাইট? SS যেটা আছে কলাম, কারণ নিচেরটা হলো প্রথম 2টার যোগফল, তাইলে 2টা দেওয়া থাকলে বাকিটা বের করতে পারবা, রাইট? ইয়েস ম্যাম। আর 3 নম্বর কলাম কি? 3 নম্বর কলাম কিন্তু প্রথম 2টা কলামের কম্বিনেশন। তো যখন তুমি 4টা ভ্যালু দিয়ে 6টা ভ্যালু বের করে ফেলবা, তারপরে তুমি কিন্তু MSও বের করতে পারবে, Fও বের করতে পারবা, তাই না? জি ম্যাম। তার মানে পুরা টেবিলে যদি 4টা ভ্যালু দেওয়া হয়, তাহলে তুমি পুরো টেবিলটা কমপ্লিট করতে পারবে, রাইট? ইয়েস ম্যাম। তাহলে ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন এন্ড কোরিলেশন অফ দ্য ভ্যারিয়েবল উইথ ইন্টারপ্রিটেশন। তাহলে R² সমান সমান SSR ডিভাইডেড বাই SST সমান সমান 1 মাইনাস SSE ডিভাইডেড বাই SST। আচ্ছা, একটা সূত্র হলো SSR ডিভাইডেড বাই SST। SSR এর ভ্যালু আমার দেওয়া আছে 1000, আর SST এর ভ্যালু দেওয়া আছে 1500, দুইটা ভাগ করলে অ্যান্সার পেয়ে যাবো। কিন্তু কখনো যদি SSR এর মান দেওয়া না থাকে, তাহলে 1 মাইনাস SSE ডিভাইডেড বাই SST করলেও তুমি মান পাবা। বুঝে গেল? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটার ভ্যালু আছে 0.667। এখন এইটা দেওয়া আছে তোমার পয়েন্টে, এটাকে পার্সেন্টেজে নিবা, 100 দিয়ে গুণ করবা, তাইলে আমার অ্যান্সার আসবে 66.67%। তাইলে 66.67% ভ্যারিয়েশন অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সপ্লেইন বাই দ্য ভ্যারিয়েশন ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বুঝা গেল? ইয়েস ম্যাম। আচ্ছা, কমেন্ট কিন্তু মাস্ট বলে দিলাম। কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করছি, তোমার রুট করছি কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। এখানে B1 এর মান তো লাগবে আমাদেরকে, এখানে B1 এর মান দেওয়া নাই, আমি আপাততর জন্য ধরে নিলাম B1 এর মানটা প্লাস, ঠিক আছে? তারপরে এটাকে আমি রুট করলাম, তাহলে আমি পাইলাম 0.82। তার মানে কি বুঝাইতে পারবো? স্ট্রং পজিটিভ কোরিলেশন, তাই না, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে। জি ম্যাম। আজকে এতটুকু থাকুক, ঠিক আছে? আমি যে 2 দিনের মধ্যে তোমাদের সাথে আমার কালকে ক্লাস আছে, কালকে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? ইয়েস ম্যাম। এরপরে হলো কি আমরা কাল পরশুর মধ্যে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব, অ্যাসাইনমেন্টটা করতে থাকবা, 18 তারিখের মধ্যে জমা দিবা। 2টা অ্যাসাইনমেন্ট দিব, 10-10 করে। 18 তারিখের পরে যদি জমা দাও, প্রতি একদিন লেটের জন্য 2 মার্ক করে কাটা যাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমে এই অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে রেখে দিব 18 তারিখের আগে, ওখানে জমা দিবা। 1 নম্বর। 2 নম্বর হলো সোমবারে তোমাদের আরেকটা সিটি হবে, তারপরে আমি 3টা সিটির মধ্যে যে 2টা সিটি ভালো হবে সেই 2টা সিটির মার্ক অনুযায়ী, বা যে 2টা দিচ্ছে সেই 2টার মার্কস অ্যাভারেজ করে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে ম্যাম।
আর ফাইনালের ডেটটা কি এখনই দিব নাকি আরো কয়েকদিন পর দিব? কয়েকদিন পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে একটু, কালকে আবার দেখা হবে, ঠিক আছে? ম্যাম আমাদের ওই লাস্ট লেকচারটা হ্যাঁ, আমি পাই দিই নাই। জি জি ম্যাম, এর আগেরটাও পাই নাই। মানে কোনটা কোনটা দিইনি বলতো? 7-8, লেকচার নম্বর 7-8। মানে 7, এটা কত নম্বর? 9? এটা 9 নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আর ম্যাম হুম। আমার একটু ভুল হয়ে গেছিল, ওই লাস্ট ক্লাসে বলছিলাম যে 7 নাম্বার চ্যাপ্টারের শেষের দিকে একটু বাকি ছিল ম্যাম। শেষের দিকে একটু বাকি ছিল। আচ্ছা কালকে শেষ করে দিব। জি ম্যাম। এক্স তাহলে মনে হয় এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা বাকি না? জি ম্যাম। আচ্ছা শেষ করে দিব, কালকে একটু মনে করো। আসলে আমি ওই যে অনেক প্রেশারের মধ্যে আছি, তো আম্মু অসুস্থ, আমি অনেক কিছুই মনে রাখতে পারতেছি না। মানে কোনটা কতটুকু কি করছি আমি মনে রাখতে পারতেছি না, এই জন্য আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু বলো কালকে, আমি তারপরে তোমাদেরকে শেষ করে দেবো, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে আজকে আল্লাহ হাফিজ। আর ম্যাম আমাদের তো ফাইনাল তো বলছিলেন এই মিডের চ্যাপ্টারগুলো আসবে না। ফাইনালে আসবে না, কিন্তু অ্যাসাইনমেন্টে থাকবে। ও তাহলে কি মিডের আবার প্রথম থেকে ম্যাম আর কি পড়বো? অ্যাসাইনমেন্টে প্রথমগুলোও থাকবে আর মিডের পরেরগুলোও থাকবে, কিন্তু ফাইনাল পরীক্ষা যে তোমরা দিবা তখন থাকবে না। জি মানে ম্যাম। তোমরা যে 30 মার্কের পরীক্ষা দিবা ওইখানে থাকবে না, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম।